আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। রোজা যদি ২৯টা হয় তাহলে আগামীকাল আমরা বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করব। আর যদি ৩০টা হয় তাহলে একদিন পিছিয়ে পরের দিন আমরা ঈদ উল ফিতর উদযাপন করব। আমার যারা শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী বন্ধু, সমর্থক, ফলোয়ার যারা আছেন প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে আমরা অনেকটা হাজার বছরের চেয়েও উত্তম যে রাত সেটি আমরা অতিক্রম করেছি এবং আমরা ইবাদত বন্দেগীতে মশগুল থেকেছি। নিজেকে ওই সৌভাগ্যবানদের একজন হিসেবে পরিগণিত করতে পেরেছি, এই আশা আমরা করতেই পারি। দর্শক, এই শুভেচ্ছা জানানোর পরে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনারা জানেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে, সরকার গঠন করার পর থেকে জামাতের বিরুদ্ধে একটি অভিযোগ তারা কিন্তু বারবার ছড়িয়ে দিচ্ছে। 11 দলীয় জোটের পক্ষ থেকে যেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং ফল ডাকাতির মাধ্যমে কাউকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে এরকম অভিযোগ আনা হয়েছে, তেমনি সরকারি দল, এদেশের সুশীল সমাজ এবং মিডিয়ার একটি শ্রেণী তারা 11 দলের উপরেও একটি অভিযোগ দায়ের করার চেষ্টা করছে যে ইউনূস সরকার চেয়েছিল তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যেতে। এই অভিযোগ যে মিথ্যা, ভিত্তিহীন, এইটার প্রমাণ পাওয়া গেছে 2 জন ব্যক্তির কাছ থেকে। তারা এই বিষয়ে পরিষ্কার করে সরাসরি একটি ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ আমাদের যে ধারণা ছিল সেটি সত্যে পরিণত হলো। অন্তর্বর্তীকালীন সরকার তথা ইউনূসের সরকার তারা বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য ওতপ্রোতভাবে তারা প্রচেষ্টা চালিয়ে গেছে। আমি ওই 2 জন ব্যক্তির মতামতের সাথে আরো কিছু উদাহরণ অ্যাড করে দিব, আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে। প্রথমত, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি পরিবেশ ও বন উপদেষ্টা ছিলেন রেজওয়ানা হাসান, তিনি তো পরিষ্কার করে বলেই দিলেন যে আমরা ওই অপশক্তিকে ক্ষমতায় আসতে দেই নাই, তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেই নাই, তাদেরকে আমরা ঠেকিয়ে রাখতে পেরেছি। এইখানে তো একটা ইঙ্গিত তিনি দিয়ে দিলেন। এরপরে খালেদ মহিউদ্দিন আজ চমৎকার একটি মন্তব্য করেছেন এবং তার এই মন্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার যে বিএনপি সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়েছে এটির প্রমাণ একেবারে পরিষ্কার হয়ে গেছে। যেমন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার জামাতকে নয় বরং বিএনপির হাতে ক্ষমতা তুলে দেবার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। তার বড় উদাহরণ তিনি দিয়েছেন, 2টি যুক্তি তিনি দিয়েছেন। নাম্বার 1 হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তিনি সরাসরি ওই জায়গা থেকে পদত্যাগ না করেই উপদেষ্টা থেকে যখন তার দায়িত্ব শেষ করেছে সাথে সাথে তিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সুতরাং তাদের ভিতরে আগেই একটা লিয়াজও ছিল, কথাবার্তা ছিল তিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন, তিনি যেন ওই পদে যেতে পারেন, এই প্রচেষ্টা তিনি পুরাটাই বাস্তবায়ন করেছেন, ফলে গেছেন। আরেকটা উদাহরণ তিনি দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ দেয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রধান আইন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, তিনি কিন্তু বিএনপি থেকে নমিনেশন নিয়েছেন, নির্বাচিত হয়েছেন এবং বিএনপির আইনমন্ত্রী হয়েছেন। এর চেয়ে বেশি প্রমাণের কি আর দরকার আছে? সুতরাং খালেদ মহিউদ্দিনের বক্তব্য যে একেবারে শতভাগ সঠিক এটি আমরা বুঝতেই পারছি। শুধু এখানেই শেষ নয়, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের যিনি প্রেস সচিব ছিলেন শফিক ভাইও তিনি একটি কথায় দেখুন বলেছেন, তিনি বলেছেন আমরা যত কাজ করতে গিয়েছি, যখনই কোনো কাজে হাত দিয়েছি, বর্তমান সরকার আমাদের প্রত্যেকটি কাজে বাধা দিয়েছে, আমাদের কোনো কাজ করতে দেয়নি। দেখুন, শুনুন, এগুলো আস্তে আস্তে সব বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে। আর এই কথাগুলো বলতে গেলেই যখনই আমি আপনি কেউ এই কথাগুলো বলবো, তারা যে জনগণের সাথে প্রতারণা করছে, গাদ্দারি করছে, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে তারা ক্ষমতায় এসেছে, অথচ তারা এখন সেটি ভুলে যাচ্ছে, তারা সেটি করবে না, এই কথা কেউ বললেই ইশরাক হোসেনরা দেখুন কিভাবে হুমকি দিচ্ছে রাষ্ট্রের জনগণকে যে কেউ যদি জুলাই নিয়ে বেশি মাতামাতি করে, জুলাই সনদ নিয়ে কেউ যদি মাতামাতি করে, তাহলে আমরাও পুলিশ হত্যার বিচারের দিকে মনোনিবেশ করব। অবস্থাটা কি দাঁড়াচ্ছে? মানে এইটা খুবই অশনি সংকেত যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে
কেউ একটা বৈধ আওয়াজ তুলবে, একটা দাবি তুলবে, সেই দাবি যাতে কেউ না তুলতে পারে তার মুখ বন্ধ করে দেবার জন্য এই ধরনের হুমকি, সরাসরি হুমকি দিতে পারেন ইশরাক ভাই। আমরাও চাই পুলিশ হত্যার বিচার আপনারা করুন, কারণ এটার একটা সুরাহা হওয়া দরকার। পুলিশ হত্যার বিচার করলেই রবিউল ইসলাম নয়ন যে ঢাকার রাজপথে স্লোগান দিয়ে বেরিয়েছে, তারেক রহমান জানেন নাকি জুলাই বিপ্লবের নায়ক আপনি, এগুলো আমরা ভুলে যাই নাই, এগুলো আছে, অসংখ্য ক্লিপ আছে। আপনি ইশরাক হোসেন নিজেকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে দাবি করেছেন, ছাত্র দলের সভাপতি দাবি করেছে, প্রত্যেকেই বিএনপির প্রত্যেকেই এই ক্রেডিট নেওয়ার জন্য দাবি করেছে। এই সমস্ত প্রমাণ ডকুমেন্টস আছে, করুন, পুলিশ হত্যার বিচার করুন, এটা হওয়া দরকার। বিএনপি কি আসলে অন্য কেউ ভেতর থেকে চালাচ্ছে, যাদের শেকড়টা কাঁটাতারের বেড়ার ওই পারে বাঁধা, তারা আসলে এই বাংলাদেশটাকে ওন করে না। সবচেয়ে আশ্চর্য হচ্ছে, দেখুন বিএনপির এই যে এক মহিলা, কি পাপিয়া না কি যেন নাম, হারুনের স্ত্রী, এই হারুন জাতীয় সংসদে যখন আওয়ামী লীগের সময় আঁতাত করে সংসদে ছিল, সে প্রত্যেক কথায় কথায় কোরআনের আয়াত তেলাওয়াত করতো। আমরা ইহুদিদের বড় বড় আলেমদের কিন্তু এই ধরনের কথা শুনেছি, ইহুদিদের আলেমরা তারা কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করে, উপমা দেয়, উদাহরণ দেয় কোরআনের আয়াত বলে, কিন্তু তার ভিতরেই তাদের ইহুদিদের যে চরিত্র সেটি তারা দেখায় দেয়। তো হারুনের স্ত্রী বা হারুনরা ওই চরিত্র ধারণ করেছেন কিনা এটি জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখুন এই যে পাপিয়া, তিনি ইসলামকে, ইসলাম ধর্মকে তামাকের চেয়েও নিকৃষ্ট এই জাতীয় কুরুচিপূর্ণ মন্তব্য তিনি করে বসেছেন। দেখুন তিনি কি বলেছেন, একটু শুনুন। সংগ্রামী ভাই ও বোনেরা, একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর, আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস। তাহলে আপনারা এই পাপিয়ার কথায় কি বুঝেন? ইসলাম নিয়ে এদেশের মানুষ ধর্ম বিরোধীও নয়, আবার ধর্ম উন্মাদও নয়। এখানে কিন্তু একটা ব্যালেন্স তৈরি হয়েছে। এদেশের মানুষ তারা ধর্ম নিয়ে বাড়াবাড়িও যেমন পছন্দ করে না, আবার কেউ ধর্মকে নিয়ে এইভাবে কটূক্তি, এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে সেটাও কিন্তু তারা বরদাস্ত করে না। তিনি কি বোঝাতে চেয়েছেন? ধর্মকে এই পর্যায়ে তিনি নিয়ে গেলেন যে শরীরের জন্য তামাক যেরকম ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম সেরকম ক্ষতিকর। এই কথা বলার পরে কেউ মুসলমান থাকে কিনা এই ভার আমরা আপনাদের উপরে ছেড়ে দিলাম। বিএনপির ভিতরে এই ধর্মবিদ্বেষী গোষ্ঠীটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হামিম, তাকে যে বহিষ্কার করা হলো ইফতার মাহফিল আয়োজন করার জন্য, তার মানে কি তারা এগুলো অন করে না? তারা মুখে বলবে এক কথা, কাজে করবে আরেক কাজ। এটাকেই তো মুনাফেকের লক্ষণ যে চারটা, তার একটা তো এইটা, যে তারা মুখে একটা বলে আর অন্তরে আর একটা পোষণ করে। তারা মুখে বলছে আমরা মদিনার ইসলাম চালু করব, আমরা এ করব সে করব, আমরা মুসলমান, ইত্যাদি ইত্যাদি বলছে, অথচ ইসলামকে তারা তামাকের চেয়েও ক্ষতিকর হিসেবে দেখছে। কাঠের জন্য ঘুন পোকা যেরকম ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম এরকম ক্ষতিকর। তারা ইফতার মাহফিলের আয়োজন করলে নেতাদেরকে বহিষ্কার করে, আবার দলীয় নেতাদেরকে এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে যেখানে কেউ জামাতের কেউ ইফতার মাহফিলের আয়োজন করলে সেখানে যে হামলা করবা। আমি বানিয়ে বলছি না, এই যে ঝিনাইদহে দেখুন মহিলা জামাতের ইফতার মাহফিলে যারা হামলা করতে গিয়েছিল তারা যে উপরের নির্দেশে গিয়েছিল, এই নিন তার প্রমাণ দেখুন। আপনারাই যে বলেছেন যে ইফতার মাহফিল করা যাবে, এটা কি মহিলা জামাতটা কি মসজিদে করছিল না? ওরা বাড়িতে মানে বৈঠক করছিল আর কি। তা আমরা বলিলাম যে এগুলো করো না, কারণ আমাকে বলে উপর থেকে খারাপ। তা এই এক কথা কোয়া সারা ওরা মানে লাঠি ছোড়া নিয়ে এসে মারা আরম্ভ করেছে। আমরা তো আর মারিনি, প্রথম ওরাই মেরেছে আর কি। যদি আমরা মারতাম, ধরেন আমরা বিএনপির লোকজন মেলায় মারতে পারতাম, কিন্তু বাড়ির পর মহিলা তাকার আমরা মারিনি। আমাদের লোক এখানে কয়টা, দুটো দেখলাম আমি, এখানে দুইজনা দেখলাম। আমাদের লোক মার খাইনি তো বেশি, আমরা করলাম না, আমরা মারিনি। এই যে মেয়ে লোকের গায়ে হাত দিলে অন্যায়, সেই জন্য আমরা মারিনি। সত্যি কথা আমরা বলেছি যে তোমরা এই কাজ করো না, আমাদের উপরে খারাপ বলে, এই জন্য আমরা জিজ্ঞেস করতে গেছি। তাছাড়াও সত্যি কথা অন্য কোনো বলবো না আমি সে কথা। এগুলো অশনি সংকেত। বাংলাদেশের জনগণের এই বিষয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে বলে আমরা মনে করি। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।